আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা ভালোবাসা গল্পের 9 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। সন্ধ্যা স্নিগ্ধ বাতাস রুমে প্রবেশ করছে। জানালার পর্দাগুলো বাতাসে মধু নড়ছে। অন্ধকার রুম। আবরারের বুকের উপর আনায়া শুয়ে আছে। বিভোর ঘুমে আচ্ছন্ন আনায়া, চুলগুলো মুখের উপর পড়ে আছে। জানালা ভেদ করে আসা বাতাস আনায়ার চুলগুলো আরো এলোমেলো করে দিচ্ছে। শ্যামলা মুখখানা বেশি স্নিগ্ধ লাগছে। আবরার আনার মুখের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। কিছু সময় মুখের দিকে তাকিয়ে কপালে উষ্ণ চুমু এঁকে দেয়। বা হাতে নিচের সাথে একদম চেপে রেখেছে। গালে মুখে কপালে একের পর এক চুমু দিয়ে যাচ্ছে আবরার। আনায়া হালকা নড়ে চড়ে উঠে আবরারের এমন কাণ্ডে। আনায়ার নড়াচড়া কিছুটা বিরক্ত হয়ে বুকের সাথে 2 হাত চেপে ধরে শক্তপোক্ত হাতে আগলে রাখে নিজের প্রিয়সীকে। আবরারের উষ্ণ অলিঙ্গনে গুটি মেরে শুয়ে আছে আনায়া। আবরার চোখ দুইটা বন্ধ করে থাকে। আনায়ার কথাগুলো কানে বাজে, তার ভালোবাসা পাওয়ার আর্তনাদগুলো কানে বাজতে থাকে। আবরারের বাদামি চোখ জোড়া পানি এসে ভিড় করে আরো শক্ত করে জড়িয়ে ধরে আনায়াকে। এত জোরে ধরায় আনায়া ঘুমের ঘোলে বলি ছাড়ে, বুকটা ফাঁকা করে রেখে দেন। আবরার আনায়ার কথায় হাতখানা একটু হালকা করে কপালে চুমু এঁকে দেয়, চোখের কোণে হালকা পানি। পরপর কয়েকবার কপালে চুমু খেয়ে নিচের শরীর ডেকে ওঠে। প্রাণ পাখি এই কয়েকবার ডেকে কোনো আওয়াজ পায়নি। ঘুমের ঘরে কথা সেটা আবরার বুঝতে পারে। কপালে চুমু খেয়ে মৃদু সুরে বলি ছাড়ে, এই 9টি বছর তোমার ভালোবাসার দহনে নিজেকে বারবার পুড়িয়ে এসেছি। তোমাকে যতটুকু ভালোবাসি তার এক বিন্দু পরিমাণ তুমি সেটাকে নাগাল পাওনি। আমার ভালোবাসা তোমার ভালোবাসার থেকে অনেক গভীর, অনেক তীব্র, অনেক অনারিত। প্রতিদিন প্রতিটি রাত আমি তোমার দহনে পড়েছি। নিজের অন্ধকার জগতে ঠেলে দিয়েছি। নিজেকে তোমার কাছ থেকে আড়াল করার জন্য শান্তি হিসেবে তা আমি মাথা পেতে গ্রহণ করব, কিন্তু ছেড়ে যাওয়ার মতো শাস্তি দিও না, তা সহ্য করতে পারবো না। আবরারের গলা কেঁপে ওঠে। আনায়ার কান পর্যন্ত যায়নি কথাগুলো। সে বিভোর ঘুমে আচ্ছন্ন। আবরারের কথাগুলো যদি সে শুনতো, তার অজান্তেই মানুষটাকে তাকে কতটুকু ভালোবাসে, তাহলে নিজেকে একা অনাথ মনে করতো না। আবরারের গলার এই আওয়াজ আর কথাগুলো শুনলে গভীর আবেগে হয়ে যেত। আবার চোখ দুইটা বন্ধ করে আনায়াকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। চোখের কোণ দিয়ে পানি ঝরছে। নিচে থেকে আসা আওয়াজ আবরার কপাল কুঁচকে ফেলে। রাতুল আর ইয়ামিন গলা বেশি শোনা যাচ্ছে। আবরার কয়েকবার গালি দিয়ে আনায়াকে নিজের থেকে আস্তে করে সরিয়ে উঠে দাঁড়ায়। আনায়াকে এক পাশে সরিয়ে কাঁথা জড়িয়ে রুম থেকে বের হয়। ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। একটা ছেলে বসে আছে ড্রয়িং রুমে, তার পাশে ইয়ামিন। রাতুল হেসে হেসে কথা বলছে। ওয়াফি দীপ্তি ছেলেটা 2 পাশে বসে আছে। হাতের পাশে একটা লাঠি। আরেক পাশে আমজাদ চৌধুরী আর আয়শা বসে আছে। আমজাদ চৌধুরী হাসি হাসি মুখে আয়শার সাথে কথা বলতে যাচ্ছে, কিন্তু আয়শা নাক মুখ কুঁচকে নিচের দিকে মাথা নিয়ে বসে আছে। চোখে পানি চিকচিক করছে। আবরার মৃদু পায়ে বাবা মায়ের কাছে যায়। দুইজনের মাঝখানে বসে পড়ে। একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকিয়ে সোজা তাকিয়ে বলি ছাড়ে, হু ইজ দা। সামনে ভিকিকে তাক করে বলে। আমজাদ আবরারের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে সাধারণভাবে বলে ওঠে, ভিকি দীপ্তি ভাইয়ের ছেলে। আবরার দাঁতে দাঁত পিষে আস্তে করে বলি ছাড়ে, ওহ ওই সেই ছাগল যার সাথে আমার বউয়ের বিয়ে ঠিক করেছ, কিন্তু এত তো সুস্থ কিভাবে হলো? ওর তো কমায় থাকার কথা। এই রাতুল ইয়ামিন কোনো কাজের না। আমজাদ ছেলের দিকে ভুক উসকে তাকায়, বিড়বিড় করছে। আবরার ইয়ামিন আর রাতুলের দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। তাদের দুজনের উপর চোখ সরিয়ে আমজাদ চৌধুরীর উপর চোখ রাখে। শক্ত সুরে বলি ছাড়ে, আম্মু কি হয়েছে? আমজাদ কটমট চোখে ছেলের দিকে তাকায়। আবরারের বাবা এরকম তাকানো মানে বুঝে দুষ্টু হাসি দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলি ছাড়ে, কি হয়েছে আম্মু, এরকম মুখ করে বসে আছো কেন? আয়শা বেগম ছল চোখে ছেলের দিকে তাকায়। মুখটা একদম অসহায় করে বলে ওঠে, তোমার বাবা আমাকে তোমার নানা বাড়ি পাঠিয়েছে। 3 দিন ধরে কল টেক্সট দিয়ে যাচ্ছে, কোনো রেসপন্স নেই। আমার টেক্সটের রিপ্লাই দিয়েছে দেখো। আয়শা বেগম মোবাইলখানা আবরার হাতে তুলে দেয়। আবরার মুচকি হেসে ফোন কানে হাতে নিয়ে একের পর এক টেক্সটগুলো দেখে ফোন অফ করে মায়ের দিকে হাত বাড়িয়ে বলি ছাড়ে, এগুলো ভুল বোঝাবুঝি আম্মু, সব বাদ দাও। এই বয়সে রাগ অভিমান কমিয়ে আনো। আবরার কথাটা বলে দুইজনে মাঝখান থেকে উঠে দুইজনকে একসাথে করে সামনের দিকে পা বাড়ায়। ছোট ছোট পায়ে ইয়ামিনার রাতুলের ঘাট চেপে ধরে। হঠাৎ এমন হওয়া ভিকি আটকে ওঠে। পরে দীপ্তি বেগম ভয় ভয় চোখে আবরারের পানে তাকিয়ে আছে। আবরার দাঁতে দাঁত পিষে 2টা টেনে তুলে বসা থেকে ভিকি অবাক চোখে তাকিয়ে আছে। চোখ কুচকে তাকায় আবরারের পানে। এই তুমি কে? ওদের এইভাবে ধরার সাহস কে দিয়েছে তোমায়? উঠতে নিলেই দীপ্তি বেগম বসিয়ে চুপ করায়। আবরার একবার তার দিকে তাকিয়ে 2টাকে ধরে বাহিরে নিয়ে আসে। অমিও পিছনে পিছনে আসে। 2টাকে বাগানে নেই। এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজে চলেছে। কিছু না পেয়ে পা থেকে জুতা খুলে ইয়ামিনকে মারতে নিলেই দৌড় মারে। দাঁতের উপর দাঁত পিষে রাতুলের দিকে তাকায়। ফিক্কা মারে জুতা। রাতুল তা ধরে ফেলে এগিয়ে আসে দাঁত কেলিয়ে। রাতুল বলে, এমন ক্ষেপে আসিস কেন? ছাগলের বাচ্চা, তোদের দিয়ে কোনো কাজ হয় না। আরেকটা জুতা খুলতে নিলে রাতুল ইশারা করে উপরের দিকে। আবরার দোতলা বেলকনির দিকে তাকাতে আনায়াকে দেখে জুতা হাত থেকে ফেলিয়ে এগিয়ে যায়। পিছন থেকে রাতুল চুরে বলে ওঠে, শুনলাম কে জানি বইয়ের হাতে ঝাড়ু বাড়ি খা। বুঝলাম না ভাই, এইসব মানুষকে মাফিয়া কে বানায়? আবরার রাতুলের দিকে এগুতে নিলেই রাতুল দৌড়ে বলি ছাড়ে, আমি কিন্তু আম্মাকে সব কইয়া দেব। আবরার দাঁতে দাঁত পিষে বাসার দিকে পৌঁছায়। ড্রয়িং রুমে এসে আমজাদ চৌধুরীর পাশে বসে আয়শা রান্নাঘরের দিকে এগিয়েছে। আবরার বাবার পাশে বসে গম্ভীর কণ্ঠে বলে, বিয়ে কবে দিচ্ছ?
আমজাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে লিপিবদ্ধ গলায় বলে ওঠে, কার বিয়ে? আবরার বাপের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলি ছাড়ে, এক সময় মনে হয় যাত্রাপালা করতে তাই অভিনয় স্কিল এত খারাপ, নাটকে কাজ করলে আরো সুন্দর অভিনয় করতে। ছেলের কথায় আমজাদ কটমট চোখে তাকিয়ে বলে ওঠে, আনায়াকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবরার আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, মাকে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে যায়। হঠাৎ মাকে এইভাবে ডাকায় ভুকুসকে ছেলেকে অনুসরণ করে। আবরারের ডাকে আয়শা বেগম রান্নাঘর থেকে বের হয়ে আসে। কি হয়েছে বাপ? আবরার একবার পিছন বাপের দিকে তাকিয়ে মাকে বলে ওঠে, জানো আম্মু, তুমি 4 দিন ছিলে না, আব্বু রাতে বাসায় ছিল। একদিন আমি বাসায় ফেরার পথে দেখি একটা ভদ্র মহিলা নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে। আবরার অসহায় সুরে কথাটা বলে। আয়শা কটমট চোখে জামাইয়ের দিকে তাকায়। আমজাদ চৌধুরী অসহায় চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। হাসি ঠাট্টায় ব্যস্ততায় সব মিলে চলে গেল আরো 2টি দিন। আবরার ভীষণ ব্যস্ততায় দিন কাটছে। সকাল 9টায় বের হয়, রাত 2টা-3টায় বাসায় ফিরে। কারো কোনো কথা বলে না, সাক্ষাৎ হয় না। এমনকি আনায়ের সাথেও হয় না। আনায়া আবরারের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে আগে আবরার বাহিরে যায়। বাংলাদেশে নিজের ব্যবসা, তার উপর বাসায় কাজ ধরিয়েছে। লন্ডন কোরিয়ার সব ব্যবসা একাই হাতে সামলায় আবরার। ডার্ক সাইডগুলো আবরারের বর্তমানে অমি দেখে। শোরুমের দায়িত্ব ইয়ামিনা রাতুল ছিল। ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে তারা। সুহানকে বাসায় দায়িত্ব দিয়েছে, সে সুন্দর করে দায়িত্ব পালন করেছে। মাঝখানে ব্যাঘাত ঘটায় সালমান আর মিলিসা। তাই এখন আবরার সকল কাজ নিজের দায়িত্ব সামলাচ্ছে। রাত 2টা 55 গায়ের ব্লেজার ঘাড়ে চেপে ধরে আঙ্গুল দিয়ে টেনে ধরছে। ক্লান্ত শরীর নিয়ে ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমে প্রবেশ করে আবরার। ড্রয়িং রুম ভেদ করে উপরের দিকে আগাতে নিলেই কারো ছায়া চোখে পড়ে আবরারের। অন্ধকারে গাঢ় ছায়া দেখা যাচ্ছে চেয়ারের উপর। আবরার ক্লান্ত শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পা ফেলে টেবিলের সামনে আসতেই দেখে একটা মেয়ে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো ফ্লোরে ছড়িয়ে আছে। চুলগুলো দেখে আবরার আর বুঝতে বাকি নেই এটা তার প্রাণ পাখি বউ। টেবিলে খাবার নিয়ে বসেছিল। বেশি রাত হয় টেবিলের মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবরার হাতে ব্লেজার টেবিলে রেখে আনায়াকে পাজা খুলে তুলে নেয়। ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে এক লাল চোখ তাকে অনুসরণ করে। আবরার পিছনে ফিরতেই কেউ নেই। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসেছে, তাই আর এটা নিয়ে ঘাটাঘাটি করেনি। আবরার মুচকি হেসে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে শরীরটা এলিয়ে দেয় বিছানায়। ক্লান্ত থাকায় ঘুমে এসে হানা দেয় চোখে। আনায়াকে বুকের সাথে জড়িয়ে গভীর ঘুমে তুলে যায় আবরার। সকাল সকাল ঘুম ভাঙে আনায়ার। সকাল 6টায় ঘুম ভাঙে। কপাল কুঁচকে পিট করে চোখ জোড়া খুলে নিজের উপর ভারী কিছু অনুভব করে। এই পাশ থেকে ওই পাশ ফিরতেই তার কোনো উপায় নেই। আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, নড়তে পারছে না আনায়া। ঘাড়ে আবরারের গরম নিঃশ্বাস পড়ছে। আনায়ার আবরারের চুলগুলো টেনে ধরে। আবরারের কোনো হেলদোল নেই, সে তার মতো ঘুমাচ্ছে। বিরক্ত আনায়া চোখ মুখ শক্ত করে জুড়ে চুল টেনে ধরে। আবরার একটু নড়ে চড়ে শুয়ে হাতের বাঁধন আর একটু শক্ত হয়। আনায়া এবার কেঁদেই দিয়েছে। কারো ফুফান আওয়াজ পেয়ে আবরার মাথা তুলে। চোখ জোড়া লাল হয়ে আছে। সকাল সকাল কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? কি বিশ্রী লাগছে, মনে হচ্ছে ব্যাঙ ডাকছে। আবরারের কথায় আনায়া তেলে উঠল। ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু আবরার শক্ত হাতে চেপে ধরে। কি সমস্যা, এরকম করছো কেন? ঘুমোতে দাও, নয়তো এই পরিণাম কিন্তু ভালো হবে না পাখি। আনায়া একটু জোরে কান্না করে দেয়। এইবার আবরার শরীর ঝাড়া দিয়ে উঠে বসে খাটে। আজব, কি হয়েছে না বলে বুঝবো কি করে? আনায়া এই সুযোগটাই খুঁজেছে এতক্ষণ। এইবার আরেকটু জোরে কান্না করে আবরার গলা ঝরে যায়। কান্না জড়িত কণ্ঠে বলে, আজকে সারাদিন আমার সাথে থাকবেন, তাহলে কথা দিচ্ছি এখন শান্তিতে ঘুমাতে দিব। আর চাইলে কিসমিসও দিতে পারি। আবরার চোখগুলো বড় বড় করে ফেলে বিস্ময় সুরে বলে ওঠে, আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমার সামনে ভূত। আনায়া বিরক্ত হয়ে চিমটি কাটে। ভূতের মুখে রাম রাম। আচ্ছা যাও, তোমার কথায় আবদারি রাখবো, কিন্তু তোমারও আমার কথা রাখতে হবে। আনায়া কোনো কিছু না ভেবে বলে ওঠে, আপনি যা বলবেন আমি তাই করবো, সমস্যা নাই। আবরার পাতলা কাঁথা জড়িয়ে আনায়াকে নিয়ে শুয়ে পড়ে। আনায়া বোকা বনে যায়। কি হলো এটা? তুমি তো বলেছো আমি যা বলবো সব শুনবে, আমার সাথে সারাদিন বিছানায় থাকবে মাই ডিয়ার। আনায়া কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে ওঠে, বড় মার কাজে সাহায্য করবো, এখন ছাড়েন, কথা দিচ্ছি, কাজ শেষ করে চলে আসবো। রাত 3টায় ঘুমিয়েছেন, এখন বাজে সকাল 6টা। মাত্র 3 ঘন্টা। শরীর খারাপ করতে বেশি দিন সময় লাগবে না। তার ইচ্ছা দাদা নানা ডাক শোনা না পর্যন্ত বেঁচে থাক। আবরার পাতলা কাঁথা কোমর পর্যন্ত তুলে শুয়ে পড়ে। আনায়ার আয়শা বেগম সকলের জন্য রান্না করছে। সকলে খাবার তৈরি করতে প্রায় 8টা বেজে যায়। আমজাদ চৌধুরী আর সানি বসে আছে ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী বসে বসে খবরের কাগজ দেখছে আর সানি ফোনের কিছু কাজ করছে। আনায়া 1 কাপ চা নিয়ে হাজির হয় ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী হাতে চায়ের কাপ দেয়। আমজাদ চৌধুরী হাসি মুখে চায়ের কাপ নিয়ে আনার মাথায় হাত রাখে। আনায়া মুচকি হাসে। পাশে থেকে ভিকি কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আনায়ার পানে। কিছু বলতে চাইছে কিন্তু আমজাদের জন্য পারছে না। অসহায় চোখের দিকে আনায়া একবার তাকিয়ে মুচকি হাসি উপহার দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। সকলের খাবার টেবিলে রেখে আবরারের জন্য 1 কাপ কফি তৈরি করে উপরের দিকে পা বাড়ায়। ভিকি তার পিছনে পিছনে উপরে যায়। হাঁটতে সমস্যা হয়, ভিকি একটু সময় নিয়ে উপরে যায়। আনায়া কফির মুখ টেবিলে রেখে আবরারকে টেনে তুলে। আবরার ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। আনায়ার মুখের সামনে কফির মুখটা ধরে, আপনার কফি। স্বামীকে কিভাবে ঘুম থেকে তুলতে হয় সেটাও দেখা যায় জানো না? ইউটিউবে সার্চ করো। আবরারের কথাখানা বলে আনায়া হাত থেকে কফির মুখটা নিয়ে চুমুক দেয়। আনায়া আবরারের কথার পৃষ্ঠে আর কোনো কথা না বলে বাহিরে পা বাড়াতেই ভিকি দাঁড়িয়ে আছে সামনে। আনায়া ভুক উসকে তাকায়। কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, চলো ছাদে গিয়ে বলি।
আনায়া আর কিছু কথা না বলে ভিকির পিছনে পিছনে ছাদে যায়। এক পাশে ছাদে দাঁড়িয়ে আছে আনায়া আর ভিকি। প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে ভিকি, কিছু বলছে না। দূর আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে। বাম হাত দিয়ে শাড়ি ধরে আছে। ডান হাতে আনায়ার হাত ধরতেই নাকে মুখে শক্ত ঘুষি পড়ে ভিকির। চিরিক দিয়ে রক্ত বের হচ্ছে। ভিকির নাক মুখ চেপে ধরে। হঠাৎ এমন হয় কেউ কিছু বুঝতে পারেনি। আনায়ার পাশ ফিরে তাকাতে আবরারকে দেখে গলা শুকিয়ে যায়। উদাম রক্তচক্ষু, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে চোখের উপর, যেন মনে হচ্ছে কোনো হিংস্র বাঘ। নিচে পড়ে থাকা ভিকির গলা চেপে এলো পাতারে ঘুষি দিতে থাকে। নাক মুখ থেতলে গিয়েছে। সুহান ঝাপড়ে ধরেছে আবরারকে, কিন্তু আবরার শক্তির সাথে সে পেরে উঠছে না। রাতুল দাঁত কিলিয়ে দাঁড়িয়ে আছে। ইয়ামিনও আবরারকে হাইরাতে ব্যস্ত। আনায়া এই কাহিনী এখনো মাথায় ঢুকছে না। আবরার মারতে মারতে বলে ওঠে, তোকে তো ওই দিনই মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোর ফুপুর খাতিরে বাঁচিয়ে রেখেছি। আমার অগোচরে যা করেছিস সবটা মেনে নিয়েছি। এখন আমার সামনে তুমি তার হাত স্পর্শ করছিলে। তোর এই হাত আমি রাখবো না। এই রাতুল। অজ্ঞান ভিকির কানে কথাগুলো পৌঁছায় না। আবরারের হুঙ্কারে আনায়া সহ সবাই কেঁপে ওঠে। রাতুল দাঁত কিলিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। আবরারের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বউকে কিছু বলবি না? আমি সোয়াত আবরার চৌধুরী, সজ্ঞানে হোক আর অজ্ঞানে থাকি, ফুলে টোকাও দিব না। তিল পরিমাণের কষ্ট তার গায়ে লাগতে দিব না আমি। তাকে মারার জন্য অন্য উপায় আছে আমার কাছে। আবরার কথাগুলো বলে আনায়ের হাতে থাবা বসাই। আবরারের বলিষ্ঠ হাত আনায়ের নরম হাতে পড়তেই মৃদু আর্তনাদ করে ওঠে। নাক মুখ থেতলে গিয়েছে। ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে নাক দিয়ে। এত কিছু সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। সেই দিকে অসহায় চোখে তাকিয়ে শুকনো ঢুক গিলে আনায়া। আবরার আনায়ার হাতে টান দিতেও সেই জায়গা থেকে নড়েনি। দৃষ্টি এখনো ভিকির দিকে স্থির। আনায়ার এমন কাণ্ডে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আবরার দাঁতে দাঁত কষে এক হাত দিয়ে ঘাড়ে তুলে নেয়। বড় বড় পা ফেলে রুমে আসে। আনায়াকে ধিক্কা মেরে খাটে ফেলে দেয়। আবরারের রক্তাক্ত চোখ, উদাম শরীর, হাতে আর কপালে শুকনো রোগগুলো স্পষ্ট ফুলে উঠেছে। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে আছে। দেখতে যেমন ঠিক ভয়ঙ্কর মানব বলে মনে হচ্ছে আবরারকে। আনায়া আবরারের দিকে তাকিয়ে আছে। এই প্রথম সে আবরারের এমন রূপ দেখছে। এই প্রথম সে আবরারকে এত ভয় পাচ্ছে। ভয়ে আতকে সারা শরীর শক্ত হয়ে যায় আনায়ার। আবরার আনায়ার মুখের কাছে ঝুঁকে পড়ে। আনায়া আতশোয়া হয়ে পিছন যেতে নিলে আবরার একটানে তার নিকট নিয়ে আসে। ঠোঁট জুড়ে আঁকড়ে ধরে ঠোঁট ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে আনায়ার কাছে। সারা পাওয়ার জন্য ছটপট করতে থাকে, হাত ছুটাছুটি করছে। আবরার ঠোঁটে ঠোঁট রেখে প্যান্টের বেল্ট খুলে আনায়ার হাতগুলো বেঁধে দেয়। টানা 15 মিনিট ঠোঁট জোড়া আবরার আনায়ার বড় বড় শ্বাস ফেলে আবরারের দিকে তাকায়। কি হয়েছে, এমন করছেন কেন? আনায়ার এমন প্রশ্নে বেশ ক্ষিপ্ত হয়ে যায় আবরার। এইবার একটু সরে আসে। আমাকে রেখে পর পুরুষের সঙ্গ চাই? আজকে আমি সোয়াত আবরার এমন সঙ্গ দিব, ভবিষ্যতে পর পুরুষের আঙিনা গেলেও আমার এই সঙ্গের কথা মনে পড়বে, আজীবন মনে থাকবে। আবরার কথাখানা বলে আবার ঠোঁট আঁকড়ে ধরে রক্তাক্ত করে দেয় ঠোঁট জোড়া। ফিকনি দিয়ে বের হচ্ছে আনায়ার ঠোঁট দিয়ে। মুখে নীনতার স্বাদ পেতে ঠোঁট ছেড়ে দাঁড়িয়ে পড়ে কোমরে হাত চেপে দাঁড়ায়। না, এইভাবে হবে না বলেই পড়া টেবিলের সামনে যায়। টেবিলের বইগুলো কিছুটা সরিয়ে দিতেই লক অপশন আসে। সেখানে কোড দিতে একটা ছোট তাক দেখা যায়, তার মধ্যে নানা রকম কাচের বোতল। তার নিচে বড় একটা ড্রয়ার। আবরার ওই ড্রয়ারে স্পর্শ না করে একটা বোতল হাতে নিয়ে এগিয়ে আসে আনায়ার নিকট। হাতে একটা রেড ওয়াইন। আনায়ার অসহায় দৃষ্টি তাকিয়ে আছে আবরারের পানে। আবরার সেই দিকে তাকিয়ে বাঁকা হাসে। এইবার পারফেক্ট হবে পাখি, দুই নেশা একসাথে। আবরার কথাখানা বলে আনায়ার নিকট চলে আসে। একটানে পরনের জামা খোলা ছিঁড়ে ফেলে। আনায়া ব্যথায় মুখ থেকে হালকা আওয়াজ করে, আবার এরূপ আওয়াজের তোয়াক্কা না করে বোতলের মুখ খুলে বুক থেকে কোমর পর্যন্ত ওয়াইন ঢেলে দেয়। ওয়াইন ঢালার জায়গার দিকে তাকিয়ে জিভ দিয়ে শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে আবরার চপিয়ে পড়ে আনায়ার উপর। দুইজনের মধ্যে একটা রক্তিম ভালোবাসার রং তৈরি হয়। আবরার হিংসের মতো আচরণ করছে। প্রতিটি স্পর্শে আনায়ার শরীর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবরারকে সামনে উঠতে পারেনি আনায়া। ছোট দেহখানা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আনায়ার। আর্তনাদ আবরার কান পর্যন্ত পৌঁছায় না। আবরারের হিংস্রতা বেড়ে চলেছে। আবরার এই বেসামাল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায় আনায়া। সকল রাগ খুব ঝেড়ে বসে আছে আবরার। আনায়ার মুখের দিকে তাকিয়ে আছে। রক্তিম বিছানার দিকে একবার চোখ বুলিয়ে বিড়বিড় করে, প্রথম স্পর্শে আমি কোনো কষ্ট হতে দেইনি। আজকে এসবের জন্য, আমার হিংস্র রূপ বের করার জন্য তুমিই দায়ী। এই সামান্য শাস্তিটুকু তোমার পাওনা ছিল পাখি। আবরার উঠে ফ্রেশ হয়ে আনায়াকেও ফ্রেশ করে দেয়। ফর্সা শরীরে প্রতিটি অংশে আবরারের দাঁতের কারুকার্য ফুটে উঠেছে। আমি তোমার সকল অপরাধ মেনে নিব, কিন্তু সেই অপরাধে যদি কখনো ছেলে থাকে তাহলে সেটা আমি কিছুতেই মানব না। শাস্তি তোমাকে পেতেই হবে জান। ভবিষ্যতে আমি চুল পরিমাণ ছাড়ও দিব না, কাফন ছাড়া দাফন করে দিব আমি। আবরারকে এরকম ভাবে নিচে যেতে দেখে আমজাদ সাহেব বুঝে যায় কিছু হয়েছে। ড্রয়িং রুমে বসেছিল, তখনই আবরার আনায়াকে কাঁধে করে ছাদ থেকে নিচে নিয়ে আসে। তিনি তড়িঘড়ি করে ছাদে আসেন। ছাদের অবস্থা দেখে আঁতকে ওঠেন। ভিকি ছাদের এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। নাকে মুখে রক্ত, মুখের কিছু অংশ থেতলে গিয়েছে। তার পাশে রাতুল আর ইয়ামিন গম্ভীর মুখে বসে আছে। সেদিকে তাকে গিয়ে কটমট করে বলি ছাড়ে, কিভাবে হয়েছে? আর এরকম গাধার মতো বসে না থেকে বাড়ির লোককে ডাকুনি কেন? একটা একটা প্রশ্ন করেন, এতগুলো প্রশ্ন একসাথে করলে ভুলে যাই আমি। আচ্ছা, প্রথম উত্তর, ভিখারির ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল।
আমি আর আম্মা বাধা দেওয়ায় উল্টো এসে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছে, আর তা দেখে আমার আম্মাও অজ্ঞান হয়ে গিয়েছে। তাই আমার আব্বা কুলে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। রাতুল সহজ ভঙ্গিতে বলে উঠে কথাগুলো। আমজাদ চৌধুরীর সব কথা মাথার উপর দিয়ে চলে গেল। রাতুল আব্বা আর আম্মা কখন আসলো? তিনি ভুকুসকে বলি ছাড়ে, তোমার মা বাবা কখন এসেছে? আরে দাদু, আমার আব্রার আব্বা আর আনায়া আম্মার কথা বলছি। রাতুলের এমন কথা শুনে ধমকে উঠে আমজাদ। রাগে শুল থরথর করে কাঁপছে, জোরে জোরে দীপ্তিকে ডাকছে। কয়েক মিনিট পর দীপ্তি বেগম ছাদে এগিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতেই পাশে ভিকির দিকে চোখ যায়, আটকে উঠে। আল্লাহ, কি করে হয়েছে এসব? ছেলেটা এমনি অসুস্থ, তার উপর আবার এমন কি হলো? আল্লাহ, তুমি আমার ছেলেটাকে এত শাস্তি কেন দিচ্ছ? দীপ্তি বেগম এগিয়ে এসে ভিকির মাথা নিচের কুলে রেখে চোখের পানি ফেলে। আয়শা বেগম ততক্ষণে চলে এসেছে। এইসব দেখে তিনিও ঘাবড়ে গিয়েছে। ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। দীপ্তি, কান্না থামা। এই রাতুল, ইয়ামিন, তোরা একটু সাহায্য কর বাবা। আয়শা বেগম এগিয়ে এসে বলি ছাড়ে। আনায়ার অসুস্থতা 2 দিন চলে গেল। এই 2 দিনে আবরার সারাক্ষণ তার পাশে থেকেছে। নাওয়া খাওয়া ভুলে আনার পাশে বসেছিল 2টি দিন। বাড়ির কাউকে আনার কাছে আসতে দেয়নি। সে নিজেই তার প্রিয়সীর পাশে থেকেছে সারাক্ষণ। আনায়া এখন একটু সুস্থ। ডাক্তার সাথে কথা বলে আয়শা বেগমের উদ্দেশ্য কল দিয়েছে আবরার। ইয়ামিনকে হাসপাতালে রেখে সে বাহির হয়ে যায়। আবরার ইয়ামিনকে ভিতরে যেতে নিষেধ করেছে। বাইরে বসে সবকিছু নোট করতে বলেছে আবরার। ইয়ামিন তাই কেবিনের বাহিরে বসে আছে। কিছুক্ষণ পর হাসপাতালে প্রবেশ করে আয়শা বেগম, ওয়াফি ও মারিয়া। 3 জন একসাথে হাসপাতালের করিডোরে প্রবেশ করে। ইয়ামিন মারিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার ফোনের দিকে দৃষ্টি স্থির রাখে। 2 দিন পর আনায়ার জ্ঞান ফিরেছে। এখন অনেকটা সুস্থ। চোখ দুইটা ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখছে। কোনো একটা নির্দিষ্ট মানুষকে খোঁজার জন্য মনটা বেকুল হয়ে আছে। মনটা চাতক পাখির মতো ছটফট করছে তাকে দেখার জন্য। অথচ তার জন্য আজ সে হাসপাতালে শুয়ে আছে, তাও তার প্রতি কোনো অভিযোগ নেই। মনের গহীনে যা আছে তা শুধু ভালোবাসা। আনায়া সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে মুখটা মলিন করে এক পালে শুয়ে পড়ে। অভিমানের পাল্লা আরেকটু ভারী হয়। এক সাইডে শুয়ে পড়ে আনায়া। মাথার পাশে মারিয়া দাঁড়িয়ে আছে, তার সাথে আর কোনো কথা বলছে না। আসার পর থেকে কয়েকবার জিজ্ঞেস করে কোনো উত্তর পাইনি, তাই এখন মারিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ের কাছে আয়শা বেগম নানান রকম ফল কাটতে ব্যস্ত। আনায়া চোখের উপর হাত রেখে শুয়ে আছে। ওয়াফি 2 হাত বুকে ভাঁজ করে আনায়ার দিকে এক দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। এক মনে আনায়ার দিকে দৃষ্টি স্থির। ছোট থেকে মেয়েটার প্রতি এক ধরনের মায়া কাজ করে তার, কিন্তু সম্পর্কের বাঁধনে আটকে পড়ে আছে। ওয়াফি এক মনে তাকিয়ে নানা রকম কথাই চিন্তা করছে। ওয়াফির এমন চাহনি সবার দৃষ্টি আড়াল হলেও আড়াল হয়নি ইয়ামিনের দৃষ্টি। দরজার ওপাশ থেকে ওয়াফিকে দেখে যাচ্ছে আমিন। দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে মারিয়াকে ডেকে ওঠে। ইয়ামিনের ডাকে মারিয়ার লজ্জা মাথা নিচু করে ফেলে। আয়শা বেগম মুচকে হেসে উঠে, যা দেখে মারিয়ার লজ্জা দ্বিগুণ বেড়ে যায়। লজ্জায় আরো হয়ে মাথা নিচু করে বসে পড়ে আনায়ার মাথার পাশে। ইয়ামিন পরপর কয়েকবার ডাকলে আনায়ার চোখ থেকে হাত সরিয়ে ইশারা করে যেতে। মারিয়া মাথা নাড়ায়, সে যাবে না। আনায়া চোখ পাকিয়ে থাকতেই মারিয়া মুখটা কালো করে গুটিসুটি মেয়ে বের হয়ে আসে। গুটি গুটি পায়ে ইয়ামিনের সামনে দাঁড়ায়। ইয়ামিন ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ায়। মুখটা বাঁকিয়ে তাকিয়ে আছে, চোখে মুখে হালকা রাগ, রেগে আছে। ইয়ামিনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তোমাকে কিছু বলতে চাই। অনেকদিন যাবত বলার চেষ্টা করছি, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। চলো একটা বাইরে যাই। ইয়ামিনের এমন কথায় তেলে বেগুনে জেলে ওঠে মারিয়া। মুখ বাঁকিয়ে বলে ওঠে, একদম ঢং করবেন না আমার সাথে। কল দিলে ব্যস্ত পাই সব সময় আমি। নাম্বার দিয়েছেন, কোনোদিন কল পর্যন্ত দিলেন না। আর ফেসবুকে আইডি নিয়েছেন, ওইখানে তো দেখতাম ইন রিলেশনশিপ দেওয়া। ডাবল টাইমিং করতে যাচ্ছেন। ইয়ামিন তুড়ি ঘুরি করে ফোনটা বের করে আগে ফেসবুক অ্যাকাউন্টে ঢোকে। রিলেশনশিপ উইথ তারিন দেওয়া। কটমট করে বলে ওঠে, রাতুলের বাচ্চা, এইটা রাতুলের আইডি। বিশ্বাস করো, তুমি নয়তো আমার পাসওয়ার্ডটা নিয়ে যাও, নয়তো তোমার ফোনটা দিয়ে যাও, তোমারটা আমাকে দিয়ে যাও। কল লিস্ট থেকেও তোমাকে ব্লক লিস্ট করে রেখে দিয়েছে। বিশ্বাস করো। মারিয়া আর কিছু বলেনি। রাতুল কেমন ছেলে মারিয়া খুব ভালো করেই জানে, তাই আর কিছু বলেনি। তার দ্বারা এর থেকেও বেশি বাদরামো সম্ভব। ইয়ামিনের পিছনে পিছনে বের হয়ে আসে। সন্ধ্যা 7টা। ক্লান্ত শরীর নিয়ে হাসপাতালে প্রবেশ করে আবরার। বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্য এসেছে। আনায়ার আগের মতো শুয়ে আছে। বাহিরে রাতুল সুহান বসে আছে। আয়শা বেগমকে বিকালে চলে যেতে বলেছে আবরার, তাই এখন আর আনায়াকে শুয়ে আছে। আবরারের গায়ের ঘ্রাণ নাকে আসতেই চোখ দুইটা বন্ধ করে নেয়। ঘুমের ভান ধরে শুয়ে আছে আনায়া। আবরার সেদিকে তাকিয়ে ঘন চাপধারীর ভিতর গোলাপি ওধর দুটি হালকা ফাঁকা করে হাসির চেষ্টা করে। ক্লান্ত শরীর টেনে নিয়ে যায় আনায়ার দিকে। আনায়ার চোখ দুটা পিট পিট করে আবরারে মুচকি হেসে আনায়ার ওধরে নাক ডুবিয়ে দেয়। আনায়া ছাড়া পাওয়ার জন্য হাত দুইটা ছটপট করতে থাকে। আবরার শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়ে যায় আনায়ার শুরু হাত দুটি। আষ্টে পিষ্টে জাপটে ধরে টানা 15 মিনিট রাজত্ব রেখে দেয় সে আবরার। আনায়া হাঁপাতে হাঁপাতে কিছু বলছে, কিন্তু হাঁপানোর জন্য স্পষ্ট শোনা যায় না। আবরার ভুকুসকে তাকিয়ে আনার হাত দুইটা ছেড়ে দেয়, কোমর জড়িয়ে নেয়। আনায়া সারা পেতে আবরারের বুকে ছোট ছোট চোট দিতে থাকে। আবরার কোনো বাধা দেয় না। আনায়া ক্লান্ত হয়ে থেমে যায়। রাগ মিশ্রিত স্বরে বলি ছাড়ে, কি এমন করছিলাম যে এত বড় শাস্তি দিলেন? ভিকি ভাইও আমার ভাইয়ের মতো। আমি তাকে ভাইয়ের নজরে দেখি। আপনি সম্পূর্ণ দৃশ্য না দেখে এরকম রিয়েক্ট করতে পারেন না। আবরার ভুকুসকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, তুমি তাকে ভাইয়ের নজরে দেখলেও সে তোমাকে বোনের নজরে দেখে না। আমি যা জানি বিন্দু পরিমাণ তুমিও জানো না পাখি। হয়তো এত কিছু আমি তোমাকে শোনাতে চাচ্ছি না।
আমার পাখির স্পর্শ করা বাতাসকেও আমি ঘৃণা করি, তাকে শুধু আমি স্পর্শ করব। আবরার একটু থেমে জিভ দিয়ে ছুট ভিজিয়ে বলি ছাড়ে, তৈরি হও, বাসায় যাব। প্রেম পাচ্ছে, খুব দেরি করলে কাজ এখানেই সেরে ফেলবো। বেপরোয়া আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনি বুঝে এমন করেন। আবরার একটু ঠুটকেমরা হেসে উঠে। আমার মতো বেপরোয়া হয়ে যাও, তাহলে দুইজনের জন্য সহজ হয়ে যায়, কষ্ট কম হবে, দুইজনে মিলে ডার্ক রোমান্টিক তৈরি করব। আবরার আনায়ার গলায় মুখ গুজে দেয়। আনায়ার বিরক্ত মুখ নিয়ে আবরারকে সরাতে সরাতে বলি ছাড়ে, এইটা হাসপাতাল, দেখেন না? আবরার আর কথা বাড়ায়নি, দূরে সরে যায়। আনায় ওয়াশরুম দিকে পা বাড়ায়। ভেবেছিল কথা বলবে না, পাহাড় সমান অভিমান নিয়ে বসেছিল, মানুষটার স্পর্শে সব অভিমান ভিনিশ হয়ে গেল। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে পা বাড়ায়।